খুব বেশি দূরে চলে যাবার আগে মানুষ খুব বেশি কাছাকাছি আসে। তাই কাছে আসা মানেই ফিরে আসা নয়। কখনো কখনো কাছে আসা মানে দূরত্বের পূর্বাভাস। কখনো কখনো কাছে আসা মানে আমি আর ফিরব না, আমাকে ভুলে যাস। লেখনীতে সালমান হাবিব, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট টান্টাল সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ বাইরে খুব সুন্দর হালকা মিষ্টি রোদ এবং সেই সাথে দারুণ বাতাস। ভাবলাম ডাইনিং টেবিলে যে নেটের পর্দাগুলো আছে সেগুলোকে একটু ধুয়ে দিই। তাতে যেটা হবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সারাদিন মোটামুটি ঝরঝরো করে বিকেলবেলা লাগিয়ে দেওয়া যাবে। সেই চিন্তা থেকেই খুব ভোরেই আমি এই পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং আজ আমার খালা এসেছেন, এসে আমাকে পর্দাগুলো ধুয়ে দিয়েছেন। যেহেতু পর্দা খুলে ফেলেছি, খালাকে বললাম একটু গ্রিলগুলো আমাকে মুছে দাও, আমি তারপর পর্দা লাগিয়ে নেব। আমি কিন্তু চেষ্টা করি উইকলি একদিন এই গ্রিলগুলোকে মুছতে। তারপরও আজ যখন খালা গ্রিল মুছছিল দেখে মনে হলো আমি যেন ধুলার রাজ্যে বসবাস করি। যাক, সেই পুরনো গল্প বাদ। আপনারা সবাই কেমন আছেন, কেমন চলছে আপনাদের দিনকাল? হঠাৎ করেই খেয়াল করছি আমার 2 মেয়ে মাংকি পক্স নিয়ে ভীষণভাবে উদ্গ্রীব। বারবার বলছে, মা মাংকি পক্স কিন্তু আফ্রিকায় প্যান্ডেমিক হয়ে গেছে, তুমি সাবধান হও, আমার মনে হচ্ছে এটা আমাদের এদিকেও চলে আসবে। সত্য মিথ্যা জানি না, কিন্তু গতকাল রাতে বিবিসির একটা নিউজে দেখলাম, হ্যাঁ, মাংকি পক্স চলে এসেছে বাংলাদেশে। ইন্ডিয়ায় এসেছে আরও প্রায় 15-20 দিন আগে বাংলাদেশেও এসেছে। নর্মাল পক্স এটা তো আমাদের সবারই হয় কম বেশি, দেখা যাবে শতকরা 75%-এরই নর্মাল পক্স হয়। কিন্তু মাংকি পক্সের এই ভ্যারিয়েশনটা নাকি বেশ স্ট্রং একটা ভ্যারিয়েন্ট, যেটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। এখনও খুব বেশি ডিটেলস কিছু জানি না, তাই আপনাদের কাছে খুব ভালো কোনো ইনফরমেশনও দিতে পারলাম না। ব্যাপারটা নিয়ে আপনারা সবাই সচেতন থাকবেন যার যার জায়গা থেকে। আজ অনেক দিন পর আমার খুব প্রিয় একটা ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুধু যে আমার প্রিয় তা নয়, আমার 2 মেয়ে এই ভর্তাটা খুব পছন্দ করে খায়। একদম সিম্পল, যেহেতু এই ভর্তাটা তৈরি করা তেমন কোনো ঝামেলার নেই। আপনারা যদি একবার এটাকে ট্রাই করেন, আশা করছি আপনাদেরও ভালো লেগে যাবে। আমি দেখেছি আমাদের ঝর্ণা ফ্যাশনেবল হাউসের ঝর্ণা আপুর কাছে লাল রঙের বরবটি আছে। আমার খুব ইচ্ছে করে মাঝে মাঝে লাল রঙের বরবটি দিয়ে এই ভর্তাটা করে খেতে, এবং ওই বরবটিটার ভিতরে অনেক আয়রন আছে। তো যদি কখনো সুযোগ হয় আমি আপুর কাছ থেকে বরবটিটা নিয়ে এই ভর্তাটা একটু ট্রাই করব। নিশ্চয়ই টেস্টটাও একটু ডিফারেন্ট আসবে, লুকটাও ডিফারেন্ট আসবে। এটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এটাকে সিদ্ধ করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতন। আর এই সিদ্ধর মাঝখানেই আমি সামান্য একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, খুবই সামান্য। সেটা যখন দিব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, ছোট্ট চামচের 1/4, খুবই সামান্য বলা যায়, আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ওইটাকে ভালো করে মিক্স করে ভালো করে একদম এটার পানিটাই এখানে শুকিয়ে যাবে। আমি আর পানিটাকে ছেঁকে ফেলে দেব না, এই পানিটাই শুকিয়ে যাবে। তারপর এটাকে ব্লেন্ড করে ভর্তা করব। তো ভর্তার প্রসেস চলতে থাকুক, আপনাদের সাথে অন্য একটা টপিক নিয়ে একটু গল্প করি। আজ গল্প করতে চাচ্ছি সামাজিক ব্যাধি পরকীয়া নিয়ে। পরকীয়া করার জন্য জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গী আপনার সাথে চিট করবে না, এটা নিতান্তই আপনার ভুল ধারণা। যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে, তাতে তার ঘরে বিশ্বসুন্দরীই হোক না কেন। ওই যে কথায় আছে না, ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন পাওয়া যেত, তাহলে বোধহয় প্রিন্সেস ডায়ানা প্রতারিত হতেন না কখনো। কেন বলছি কথাগুলো? বর্তমানে শিশিরের যে কষ্টটা হচ্ছে সেটা দেখে আমিও কষ্ট পাচ্ছি। আমি আসলে সাকিব আল হাসানের ওয়াইফ শিশিরের কথা বলছি। রিসেন্টলি যে নিউজগুলো চোখে পড়ছে সেটা সত্যি কষ্টদায়ক। আমি নিজেই মেনে নিতে পারছি না একজন ভক্ত হিসেবে। আর সেখানে
শিশির তার ওয়াইফ। যাক, সে অধ্যায়। চলে আসি আবার ভর্তায়। এখানে সামান্য একটু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে আমি যে ভর্তাটা সিদ্ধ করেছি সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেটাকে এটার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো। আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না, মিডিয়াম ঝাল খাই, সেজন্য আমি আমার ঝালটাকে ওই 3 টুকরো মরিচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। যারা আমাদের শাহিনুর আপুর মতন ঝাল খান তারা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝাল বাড়িয়ে নিতে পারেন। তো এটা যখন লালচে হয়ে আসছে তখন সেই মিক্সটা, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, সেটাকে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার বরবটি চিংড়ির ভর্তা। যদি ইচ্ছে করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা সত্যি খুব মজার, গরম ভাতের সাথে অতুলনীয় লাগে খেতে। তবে এই ভর্তাটা যখন আমি ভুটানের রানীর জন্য বানিয়েছিলাম, এর সাথে এক কোয়া তেঁতুল আমি এটাতে অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম উনি প্রেগন্যান্ট। তো যেই কারণে এই ভর্তাটা ওনার অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং তার সাথে আমি উপরে ছিটিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। পুরো ভর্তাটাই উনি খুব আগ্রহ নিয়ে খেয়েছেন এবং আমার কাছে সেটার জন্য রিকমেন্ডেশন ছিল যাতে আমি মাঝে মাঝেই তার কাছে এটা পাঠাই। তো আমার কিছু খাবার রাজপরিবারে যেত, মোটামুটি তাদের অকেশনে মাঝে মাঝেই যেত। তো আজ এই ভর্তাটা করতে গিয়ে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। একটা সময় আমি ভেবেছিলাম যে অগাস্টের লাস্টে আমি একটু ভুটানে যাব। অ্যাপেল পিকিং টাইম, তারপর খুব সুন্দর করে ভুটান এখন সেজে উঠেছে ফলে ফুলে। কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে জানি না আমার আবারও যাওয়া হবে কি না। তো এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। আপনারা চাইলে যার যার মতন গরম ভাত দিয়ে বসে যেতে পারেন এই ভর্তা নিয়ে। এই একটা জায়গায় কনফিডেন্টলি বলতে পারি এই ভর্তাটা খেয়ে আপনাদের ভালো লাগবে। আমি জানি আমার আপুরা আরও অনেক মজার মজার খাবার তৈরি করতে পারেন, ভর্তা তৈরি করতে পারেন। আমি হচ্ছি অল্প স্বল্প জানা মানুষ, যা পারি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করে দিলাম। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। ট্রাই করতে চাইলে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আজ কিচেনের কিছু কাজ এগিয়ে রাখবার জন্য এই হাবিজাবি টাইপের কিছু কাজে হাত দিয়েছি। যেমন ধরেন এই জিরাটাকে আমি একটু টেলে নিয়ে জাস্ট গ্রাইন্ড করে রেখে দেব। আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি বিভিন্ন রকমের রান্নাতে জিরা গুঁড়া ব্যবহার করাটা। বিশেষ করে ওনাকে আমি দেখতাম যে গরুর মাংস রান্নায় উনি অবশ্যই জিরা গুঁড়া ব্যবহার করতেন। এটা একদম উপরে একটুখানি ছড়িয়ে দিতেন, একটা দারুণ সুন্দর ফ্লেভার আসতো। তো সে থেকেই আমিও এটা চেষ্টা করি করতে। আজ হঠাৎ মনে পড়লো যে আমি বাংলাদেশে এসে সংসার পাতার পর একবারের জন্য জিরা গুঁড়া করিনি এবং আমার রান্নাতে এটা অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। তো সেই চিন্তা থেকেই ভালো করে জিরাগুলোকে আমি আগে টেলে নিয়েছি এবং সেগুলোকে আগে প্রথমেই পরিষ্কার করে নিয়েছিলাম। টেলে নিয়ে তারপরে এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা বয়ামে তুলে রাখছি। আমি যখন এই গুঁড়োগুলো এখানে তুলছিলাম, পাশ থেকে আমার ছোটো মেয়ে বলল, কী একটা অবস্থা, মেয়োনিজের বয়ামে তোমার চিরা গুঁড়া আর আইসক্রিমের বক্সে মশলা বাটা, মানে টিপিক্যাল বেঙ্গলি থিঙ্কিং। তা আমিও তাকে শুনিয়ে দিলাম এসব থিঙ্কিং করছি বলেই রিসাইকেলিংটাও বেশ ভালো হচ্ছে। আমাদের মামের গল্প বাদ, আমি এখানে আমার মেয়ের যেহেতু স্কুল খুলে যাচ্ছে, ওর চটজলদি টিফিনের জন্য একটা আইটেম একটু এগিয়ে রাখছি। সেটা হচ্ছে মুরগির বুকের মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সড করেছি আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, রেড চিলি পাউডার, তারপর এখানে আছে সিরকা এবং ওয়েস্টার সস, সয়া সস, এইসব দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর একটা ডিম মিক্স করে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে রাখছি। এটা ফ্রাই করে রাখার পিছনের কারণটা হচ্ছে যদি চটজলদি কোনো পিৎজা কিংবা পাস্তা তৈরি করে দিতে হয়, চিকেনটা আমার রেডি করা থাকলেও আমি জাস্ট খালি অ্যাড করে দিলেই হয়ে যাবে। এমনকি তারা মাঝে মাঝে ব্রেডের উপরে এরকম চিকেন, তারপরে এক স্লাইস চিজ দিয়ে নিজেরাই একটা ব্রেকফাস্টের মতন তৈরি করে নিয়ে খেয়ে ফেলে। তো এটা রেডি করা থাকলে মোটামুটি বেশ কিছু নাস্তার প্যারা থেকে বেঁচে যাওয়া যায়।
আমি এটাকে আসলে খুব ভালো করে কুক করে রাখবো, যাতে একদম ড্রাই করে ফেলবো, যাতে ওরা ওদের পছন্দ মতন যে কোনো একটা মেয়োনিজ কিংবা সস দিয়ে এটাকে আবার রেডি করে নিয়ে খেতে পারে। খুব বেশি পানি এখানে কিন্তু নেই, দেখুন আমি একদম ড্রাই করে ফেলেছি। ব্যাস এটাকে এখন একটা বক্সে তুলে রেখে দিলেই হবে, ওরা ওদের সুবিধা মতন বের করে খাবে। ওদিকের কাজগুলো শেষ করে আজ আবারও একটু সিঙ্কের চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। সেদিন একটা মানি প্ল্যান্ট এখানে রেখেছিলাম, বলেছিলাম যে অনেক লম্বা হয়ে যায়। আমাদের ডেফোডিল গার্ডেনের লাভলি আপা খুব সুন্দর একটা অ্যাডভাইস করেছেন আমাকে, মানি প্ল্যান্ট কীভাবে আমি গোছাবো এবং ঝোপালো করব। আর আপা সেটার উপর একটা খুব সুন্দর ভিডিও দিয়েছেন রিসেন্টলি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি ডেফোডিল গার্ডেনের লাভলি আপার কথা বলছি। আর এখানে আমি যেটা করেছি, আমি বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট সহ আরও বিভিন্ন রকমের পাতা নিয়েছি, যেগুলোকে একটা জারের মধ্যে রেখে দিচ্ছি এবং এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটাও দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো মিক্সড যেহেতু অনেক রকমের পাতা আছে, আমি দেখলাম যে একটু ডিফারেন্ট লাগছে, খারাপ লাগছে না। জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এই পাতাগুলো সব পানির মধ্যে বেঁচে থাকবে বলেই আমি এগুলোকে এখানে এনেছি। সকালে যে পর্দাটা ধুয়ে দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এখন এটা সন্ধ্যার দিকের একটা ক্লিপ, তো পর্দাগুলো আবার লাগিয়ে দিলাম। কিন্তু সাদা পর্দার যে সমস্যাটা, সাদা নেটের পর্দা বিশেষ করে খুব অল্পতেই ময়লা হয়ে যায়, মানে এই ময়লাটা এত বিরক্ত লাগে দেখতে। এখন কিন্তু আমি জানি না এখানে কেমন লাগছে, এখন কিন্তু বেশ সুন্দর পরিষ্কার আছে। দেখা যাবে এক মাসের মধ্যেই আবার এটা নোংরা হয়ে যাবে। আর এই পর্দাটা আমার সাথে আছে অলমোস্ট 13 বছর। এই পর্দাটা আমি 13 বছর আগে নিয়েছিলাম আমার আম্মার কাছ থেকে, সেটা এখনও আমার সাথে রয়ে গেছে। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। 2 দিন আগে সন্ধ্যার সময় তানুমানু ব্লগের ওদেরকে দেখছিলাম, ওরা পিৎজা খেতে গিয়েছে। তো সুন্দর একটা ব্লগ দেখছিলাম, সেই সময় আমার 2 মেয়ে আমার 2 পাশে বসে পড়াশোনা করছিল। তো হঠাৎ করে ওদের কানে পিৎজা শব্দটা যাবার পরে বলছে, মা দেখো আঙ্কেল আন্টিরাও পিৎজা খাচ্ছে, তাহলে কি আমরা খেতে পারি না? তো আমি জানতে চাইলাম তোমাদের কি খুব বেশি পিৎজা খেতে ইচ্ছে করছে? ওরা বললো অবশ্যই, দেখো আন্টি কি সুন্দর করে বলেছে পিৎজার কথা। যেই বলে সেই কাজ, বড় মেয়ে 2টো পিৎজার অর্ডার করেছে। তো আজ রাতের ডিনার আমাদের পিৎজা। চলে আসুন আপনাদের সবাইকে নিয়ে পিৎজা খেতে খেতে আজ এ পর্যায়ে থেকেই না হয় আমি বিদায়টা নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি প্রথমবারের মতন যারা দেখছেন, আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে চাইলে আমি খুবই খুশি হব। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঘরে বৃদ্ধ কিংবা শিশু যেই থাকুক তাদের খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।